নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। অমিতাভ বচ্চন অভিনীত মিস্টার নাটওয়ারলাল সিনেমা আমরা অনেকেই দেখেছি, বা এই সিনেমা সম্বন্ধে আমরা বেশিরভাগ মানুষই জানি। কিন্তু যেটা আমরা জানি না তা হলো এই মিস্টার নাটওয়ারলাল কিন্তু বাস্তব জীবনের একটি সত্যিকারের চরিত্র ছিল, এবং ভারতবর্ষের ইতিহাসে তিনি এমনই একজন প্রতারক ছিলেন যিনি তাজমহল থেকে আরম্ভ করে, লালকেল্লা থেকে, সংসদ থেকে আরম্ভ করে সবকিছুই বিক্রি করেছিলেন। এছাড়াও তিনি নানান রকমভাবে প্রতারণা করেছিলেন, যা বলতে পারেন একটা মিথ। আজ আমি আপনাদের ভিডিওতে সেই সম্পর্কেই বিস্তারিতভাবে জানাবো, কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন। আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এরকম নানান অজানা সত্যি গল্প আমরা ভিডিও আপলোড করি রাত ৮টার সময়, তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজ আমরা একটু এই ভিডিওতে জেনে নিই মিস্টার নাটওয়ারলাল সম্পর্কে। এই পৃথিবীর সবচেয়ে বিচিত্র প্রাণী হচ্ছে মানুষ অ্যামাজন অরণ্যের চেয়েও গহীন, যার রহস্যভেদ করা শুধু দুঃসাধ্য নয়, মাঝে মাঝে অসম্ভব। বাস্তবতা কল্পনার চেয়েও বিচিত্র। আজকের দিনে ভাবুন, তাজমহল কিনে ফেলার ইচ্ছে পোষণ করার মতন পাগল শুধুমাত্র মানসিক হাসপাতালে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু আজ থেকে কয়েক দশক আগে কম করে হলেও এইরকম ৩ জন ব্যক্তি পাওয়া গিয়েছিল যারা কিনতে চেয়েছিলেন তাজমহল। তবে সত্যিকারের ক্রেডিট এমন একজন ব্যক্তির, যিনি তার চৌখস বুদ্ধি এবং দ্রুততার মাধ্যমে তাজমহল বিক্রির মতন অকল্পনীয় কাজটি করেছিলেন। তা আবার কিন্তু একবার দুবার নয়, ৩বার। এই ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি, ভারতের সবচেয়ে জনপ্রিয় কনম্যান বা প্রতারক নাটওয়ারলাল। তিনি এতটাই অবিশ্বাস্য কাজকর্ম করেছিলেন যে পরবর্তীকালে তাকে নিয়ে মিস্টার নাটওয়ারলাল নামে একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। মূল ভূমিকায় অভিনয় করেছিলেন বিখ্যাত অমিতাভ বচ্চন। তাছাড়াও ২০০৫ সালে মুক্তি পাওয়া অভিষেক বচ্চন ও রানী মুখার্জি অভিনীত বান্টি और বাবলি সিনেমাটিতেও প্রতারণা করে তাজমহল বেচে দেওয়ার ঘটনা থাকলেও বাস্তবতা আরো বেশি মজার। ভারতবর্ষ এক বিচিত্র দেশ, কোনো কিছুই কমতি নেই এখানে, অপরাধের ক্ষেত্রেও নয়। আধুনিক বিশ্বের প্রতারকদের সাথে পাল্লা দিয়ে তাই এই দেশেও প্রতারকের নাম আজও আলোচিত হয়। নাটওয়ারলাল তার চৌকস বুদ্ধি আর দ্রুততার মাধ্যমে তাজমহল বেচে দেওয়ার মতন অকল্পনীয় কাজটি করেছিলেন। নাটওয়ারলাল ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্বাক্ষর এতটাই নিখুঁতভাবে জাল করতে পারতেন যে রাষ্ট্রপতির স্বাক্ষর জাল করে তিনি ৩বার তাজমহল বিক্রি করেছিলেন। এছাড়াও তিনি লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন এবং তৎকালীন ৪৫৫ জন সংসদ সদস্য সহ ভারতের সংসদও বিক্রি করেছিলেন। সারা দেশ জুড়ে তিনি প্রতারণার কাজ চালিয়ে গিয়েছেন। ছদ্মবেশে পটু ছিলেন এই নাটওয়ারলাল। প্রতারণার জন্য প্রায় ৫০টি ভিন্ন ভিন্ন পরিচয়ে ছদ্মবেশও নিয়েছিলেন তিনি। তাই জায়গা এবং পরিকল্পনা অনুসারে তার নাম, পোশাক, জীবনযাত্রা বদলে নিতে পারতেন। মিথিলেশ কুমার আগরওয়াল তো কখনো সুরেন্দ্র কুমার, তো কখনো সিয়াতা মাদি, শঙ্করলাল, পিএন ময়ূর ইত্যাদি ইত্যাদি ছিল নাটওয়ারলালের কিছু ছদ্মনাম। নাটওয়ারলাল বিদেশিদের সামনে সরকারি কর্মচারীর ছদ্মবেশ নিতেন। যারা ওই স্মৃতিস্তম্ভগুলো দেখতে আসতো, তিনি তাদের কাছে ওই স্মৃতিস্তম্ভগুলো সফলভাবে বিক্রিও করেছিলেন। তিনি দেশের প্রায় সব স্বনামধন্য শিল্পপতিদের সাথেও প্রতারণা করতে সক্ষম হয়েছিলেন। অনেক সময় তিনি কর্তৃপক্ষের হাতে ধরাও পড়েছেন, তবে প্রতিবারই তিনি নাটকীয়ভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। নাটওয়ারলাল সমাজসেবী বা
বিশিষ্ট কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি বা কোনো বড় দলের নেতার সেজেও বড় অঙ্কের চাঁদা বা ডোনেশন নিয়ে আসতো বিখ্যাত বিখ্যাত সব শিল্পপতিদের কাছ থেকে। নিখুঁত নথি ও অসামান্য বাকপটু হওয়ায় তারা কেউ সন্দেহ করত না। তারা বহুদিন ধরে অর্থও দিয়েছেন নটওয়ারলালকে। নিজেকে সবসময় কোনো কেন্দ্রীয় স্তরের নেতা বা মন্ত্রীর সেক্রেটারি দেখাতো। সেরকম সাজ পোশাক ও জাল সরকারি কাগজপত্র ও স্ট্যাম্প নিজের সঙ্গে রাখত। এসব দিয়ে দেশের বিখ্যাত বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ীদেরও বোকা বানাতে তার কাছে কোনো ব্যাপারই ছিল না, এবং তিনি লক্ষ লক্ষ টাকার হিরে জহরত সোনা দানা কিনে জাল চেক বা ড্রাফটও দিত। তারপর টিকিট দেখা মিলত না তার। যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারির সেক্রেটারি সেজে দিল্লির এক নাম করা ঘড়ির দোকানে যান নটওয়ারলাল। সেই দোকানের মালিককে বলেন গিয়ে প্রধানমন্ত্রী ভারতে সফররত বিদেশি অতিথিদের 90টা দামি ঘড়ি উপহার দেবেন, সেই জন্য ঘড়ি কিনতে তাকে পাঠিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অশোক স্তম্ভের ছাপ মারা সরকারি প্যাডে মন্ত্রীর সই করা চিঠি দেখে দোকানদার 90টি ঘড়ি নিয়ে নর্থ ব্লকে অর্থমন্ত্রী দপ্তরের সামনে যান। সেখানে ঘড়ি ডেলিভারি নিয়ে সরকারি ড্রাফট দেন প্রতারক নটওয়ারলাল। ড্রাফট ভাঙাতে গিয়ে দোকানদার বোঝেন তিনি প্রতারিত হয়েছেন, কিন্তু ততক্ষণে পাখি হাওয়া। জীবদ্দশায় তার বিরুদ্ধে তৎকালীন বড় বড় শিল্পপতিরা, এমনকি টাটা বিড়লা থেকে আম্বানির মতন প্রতিষ্ঠানগুলো বেশ কয়েকটা মামলা করেছিল। কৌতুকের মতো শোনালেও এই নটওয়ারলাল তার খারাপ কাজগুলো দিয়ে চিরদিনের মতন ইতিহাসে জায়গা করে নিয়েছেন। এই প্রতারকের 52টি ছদ্মনামের মধ্যে মিস্টার নটওয়ারলাল নামটা অসম্ভব জনপ্রিয় হয়ে যায়। এমনই বিখ্যাত হয়ে যায় যে নটওয়ারলাল শব্দটা আজ হিন্দি ভাষায় প্রতারকের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এবার একটু জেনে নেওয়া যাক যে এই নটওয়ারলাল আসলে কে ছিলেন। 1912 সালে বিহারের সিওয়ান জেলার জিরাদাইয়ের ব্যাংরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন স্টেশন মাস্টার। শৈশবে লেখাপড়ায় কোনো আগ্রহ ছিল না মিথিলেশের, কিন্তু ফুটবল, দাবার মতন খেলাগুলো তাকে আকর্ষণ করত প্রবল। অমনোযোগী হওয়ায় পড়াশোনার জন্য তাকে পাটনা পাঠানো হয়। সেখানেই তিনি তার জীবনের প্রথম প্রতারণার কাজটি করেন। প্রতিবেশী সহায়তাকে টাকা তুলতে চেক বই দিয়ে তাকে ব্যাংকে পাঠাত। শীঘ্রই নটওয়ারলাল সহায়ের স্বাক্ষর নকল করা শিখে একদিন তিনি 1000 টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলেও নেন। সেই টাকা পাওয়ার পরে তিনি পাটনা থেকে চলে আসেন কলকাতায়। নটওয়ারলাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন। সেখান থেকে বিকম এবং পরে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি জাল সার্টিফিকেট তৈরি করে একটি স্কুলের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। উন্নয়নের নামে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের কাছ থেকে কয়েক লক্ষ টাকাও তিনি হাতিয়ে নেন। তবে নটওয়ারলালের প্রধান লক্ষ্য ছিল রেলপথে স্বর্ণরৌপ্য ব্যবসায়ী এবং প্রহরী ব্যবসায়ীরা। তৎকালীন ভারতের অর্থমন্ত্রী পিপি সিং এর ছেলের বিয়ের জন্য তৈরি করা গয়নাগুলো দোকান থেকে নটওয়ারলাল চুরি করেন। এর জন্য তিনি 82,000 টাকা জাল চেক ব্যবহার করেন। একবার এই মিথিলেশ মুম্বাইয়ের টেক্সটাইল কমিশনারের পারচেজিং অফিসারের পরিচয়ে প্রতারণা করার সময় ধরা পড়েন। পুলিশ বুঝতে পারেন যে মালামালগুলোর রেলওয়ে সার্টিফিকেট জাল করা হয়েছে। এই সময় মিথিলেশের সহযোগী নটওয়ারলাল পালিয়েছে। ভুল করে পুলিশ মনে করেন মিথিলেশই নটওয়ারলাল। এইভাবেই তার নাম মিথিলেশ থেকে নটওয়ারলালে পরিবর্তন হয়। একজন স্টক দালালের থেকে ব্যাংকিং সম্পর্কিত নিয়মগুলো শিখে নেন নটওয়ারলাল এবং জাল বাণিজ্যের ডিগ্রি তৈরি করে নটওয়ারলাল স্বর্ণকার, ব্যাংকার, ব্যবসায়ী সহ নানান পেশার মানুষের সাথে প্রতারণাও করেছিলেন। এইরকমই ছিলেন মিথিলেশ কুমার শ্রীবাস্তব কিংবা মিথিলেশ কুমার আগরওয়াল কিংবা সুরেন্দ্র কুমার কিংবা সিতিয়া নাদি কিংবা শঙ্করলাল কিংবা বিএন ময়ূর কিংবা নটওয়ারলাল কিংবা আরো অনেক না জানা নাম। নটওয়ারলাল তার প্রতারণাকে সমাজসেবা হিসাবে কিন্তু বিবেচনা করতেন।
কারণ তিনি প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দরিদ্র লোকেদের সাহায্য করার জন্য ব্যবহার করতেন। নটবরলাল তার গ্রামবাসীদের জন্য অনেকটা রবিনহুডের মতন ছিলেন। যখন পুলিশ তার পিছু নেয়নি, তিনি তার গ্রামের অভাবী লোকেদের মাঝে তার লুট করা অর্থ বিলিয়ে দিতেন। তিনি দাবি করতেন যে এই উদ্দেশ্য সিদ্ধির জন্য কখনো কোনো রকম অস্ত্রের কিন্তু ব্যবহার করেননি নটওয়ালাল, আর না তো তিনি কোনো রেখেছিলেন তার কোনো সহযোগী। কারণ তিনি মনে করতেন সহযোগী থাকলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নটওয়ালাল ভারতের ভিন্ন ভিন্ন 8টি রাজ্যে 100টিরও বেশি মামলার মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন। একবার নটওয়ালাল বিচারকের উদ্দেশ্যে বলেছিলেন, আমাকে 1 ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি হাজার হাজার টাকা নিয়ে চলে আসব, আর যে লোকের থেকে আগের বার নিয়েছি সেখান থেকেই নিয়ে আসবো, সেই লোকেদের থেকে নিয়ে আসবো, এবং লোকেরা আমাকে স্বেচ্ছায় তা দিয়ে দেবে। একবারের একটা ঘটনা যা পরে জোকস হিসাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছিল। নটওয়ালাল তখন লখনৌ জেলে বন্দী। কয়েক মাস পরপরই স্ত্রীর চিঠি আসে, কিন্তু প্রায় 1.5 বছর ধরে সে কোনো চিঠির উত্তর দেয় না। আর এই যখন জেলে চিঠি তার আসতো, তখন কিন্তু জেলার তার সেই চিঠিটা স্ক্যানিং করত, অর্থাৎ দেখে নিত যে কি তার মধ্যে লেখা আছে। এইভাবে বেশ কিছু চিঠি পাওয়ার পর একদিন 8 নম্বর চিঠি নিয়ে জেলার তার কাছে এসে বলেছিলেন, এই চিঠির উত্তর তোমায় দিতেই হবে। নটবরলালের স্ত্রীর চিঠিতে লিখেছিলেন তিনি জমি চাষ করবেন, কিন্তু তার কাছে 1 পয়সাও নেই। এর উত্তরে নটবরলাল প্রথম তার বউকে বা স্ত্রীকে চিঠি লেখেন। তিনি লেখেন, জমির এক জায়গায় 1 ফুট নিচে প্রচুর সোনা লুকানো আছে, সেখান থেকে কিছু নিয়ে আপাতত কাজ চালাতে। এবং আগেই আপনাদের বললাম যে এই চিঠি কিন্তু জেলার পড়ত। নটওয়ালালের চিঠির জেলার পড়ে বুঝতে পারে যে নটওয়ালালের প্রচুর সোনাদানা চুরি করা, বা প্রতারণা করা, যে সোনাদানা বা অর্থ সব কোন জমির ভেতরে লুকিয়ে রেখেছে। তাই সেই চিঠি পৌঁছানোর আগেই কি করলেন, পুলিশ পরের দিন সকালবেলায় নির্দিষ্ট জায়গায় যেখানে বলেছিল জমিতে আছে, সেই জমি পুরো লোকজন দিয়ে পুলিশ সেই জমিকে পুরো চাষ করে খুঁড়ে ফেলে, এবং অনেকক্ষণ সারাদিন ধরে সেই জমিকে খুঁড়ে ফেলেও কোনো সোনার কিন্তু তারা দেখা পায়নি। এর কয়েক মাস বাদে জেলে নটবরের স্ত্রী চিঠি এলো, তাতে লেখা, পুলিশরা ক্ষেত চষে দিয়ে যাওয়ার ফলে ফসল এবার খুব ভালো হয়েছে। তখনই জেলার এই চিঠিটা পড়েই বুঝতে পেরেছিলেন যে নটওয়ালাল তার নিজের প্রখর বুদ্ধি লাগিয়ে কোনো খরচা না করেই তাদের দিয়ে জমিটা চষে ফেলেছিল। ব্যাস, অমনির আগে অগ্নিশর্মা জেলার নটবরের ছেলে এসে চেঁচামেচি করতে থাকলে নটবর বলেছিলেন, আপনি জোর করেছিলেন তাই চিঠি লিখেছিলাম, এই জন্যই স্ত্রীর চিঠির উত্তর দিতাম না। যে মামলাগুলোর জন্য তার সাজা হয়েছিল সব মিলিয়ে তার মেয়াদ কিন্তু ছিল প্রায় 110 বছরেরও বেশি, কিন্তু তিনি তার মধ্যে 20 বছরেরও কম সময় জেলে কাটিয়েছিলেন। তাকে 9 বার গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু মজার হচ্ছে তিনি প্রতিবারই পালাতে সক্ষম হয়েছিলেন। 1957 সালে তিনি কানপুর জেল থেকে পুলিশ অফিসারের ইউনিফর্ম চুরি করে খুব স্বাভাবিকভাবে হেঁটে জেল থেকে বেরিয়ে আসেন। এই ঘটনা ইতিহাসের অন্যতম বিখ্যাত জেল ভেঙে পালানোর ঘটনা হিসেবে আলোচিত হয়। শেষবার যখন প্রায় নটওয়ালালের বয়স 84 বছর, তাকে একটি মামলার জন্য পুলিশ এক জায়গায় থেকে অন্য আরেক জায়গায় অর্থাৎ দিল্লিতে নিয়ে আসছিল ট্রেনে করে, এবং তিনি নয়াদিল্লি রেল স্টেশনে পুলিশকে এমনভাবে চকমা দেন, দিয়ে পালিয়ে যান। তবে এরপর কিন্তু আর তাকে কখনো পুলিশ খুঁজে পায়নি। 2 বার তার মৃত্যু নিয়েও মিথ্যে খবরও তিনি ছড়িয়েছিলেন। আইনজীবীর মতে 2009 সালের 25শে জুলাই তিনি মারা যান। তাই তিনি কোর্টে আপিল করেন যে বকেয়া যে শতাধিক মামলা যেন খারিজ করে দেওয়া হয়। কিন্তু তার ছোট ভাই গঙ্গাপ্রসাদ শ্রীবাস্তবের মতে নটওয়ালাল 1996 সালেই রাঁচিতে মারা যান। নিজের মৃত্যুর ওপরও নিজের স্টাইলেই রহস্যের পর্দা বিছিয়ে গিয়েছিলেন প্রতারক নটবরলাল।
যে জিরাদাই এলাকায় নটবরলালের জন্ম, সেই এলাকাতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। ভাবতেই কেমন অবাক লাগে, এই জিরাদাই স্টেশন থেকেই ট্রেনে চড়ে রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে, আর একই স্টেশন থেকে ট্রেনে উঠেছিল মিস্টার নটবরলাল অর্থাৎ মিথিলেশ শ্রীবাস্তব, যিনি দেশের জনগণকে ঠকাবার জন্য। যদিও এই নটবরলালকে নিয়ে আরও অনেক অনেক মজার সত্যিকারের গল্প রয়েছে, আমি নিশ্চয়ই আরও একটি পর্বে আপনাদেরকে সেই গল্পও শোনাবো। কিন্তু আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই রকম সত্যিকারের গল্প নিয়মিত শোনার জন্য অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। আবার আমি আগামীকাল রাত ৮টার সময় আরও একটি নতুন সত্যি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।